আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এসেছেন আমাদের কাছে। আমাদের সাথে আরো থাকছেন প্রফেসর আসিফ নজরুল। আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল, আপনি অনেক দিন ধরেই বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে, বুদ্ধিজীবী হিসাবে, পরামর্শদাতা হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে থাকলেও আপনি আসলে এখন সরকারে আছেন। আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন? কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই, আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন। সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই, নাকি আপনার অন্য কোনো জায়গাও আছে যে জায়গা থেকে আপনি এটি জমা রাখছেন, পরে আমাদের সবার জন্য বলবেন? সবচেয়ে বড় কথা, মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন? আছেন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগে আপনি আমাকে বলেন, আমার প্রোগ্রাম কি এখন দেখা যাচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে? আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমিং হচ্ছে। শুধু লাইভ স্ট্রিমিং হচ্ছেই না এই মুহূর্তে। জি আসিফ ভাই, আপনার প্রোগ্রাম শুধু এখন লাইভ স্ট্রিমিং হচ্ছেই না, অলরেডি আমাদের সাথে ৩,৫০০ দর্শক যুক্ত হয়েছেন। আমাদের সাথে নিশ্চয়ই আরো দর্শক যুক্ত হবেন। আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আসলে আমরা লাইভ স্ট্রিমিং এটা করতে একটু দেরি হলো, সেজন্য। প্রফেসর আসিফ নজরুল, একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন? জি, আপনি প্রথম একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না। তো আমি একটু বিনীতভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা। কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে, আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম। অনেকে প্রতিবাদ করতেন, বিদেশ থেকে অনেকে করতেন, দেশ থেকে করতেন, সবসময় আমি এটা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে। কিন্তু তখনকার যে সরকার, সেই সরকার কি এখন দেশে আছে? এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে। আরেকটা হচ্ছে, আগে আমার যে রোলটা ছিল, আমি তো সরকারে ছিলাম না, আমি এখন সরকারে। এখন আমি যদি সরকারে কোনো কাজের সমালোচনা করি, তাহলে এটা তো খুব শোভা পায় না, মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো। থার্ড জিনিস হচ্ছে, আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি। তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না, এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে। আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই। ফলে আমার জন্য তো এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আমার সবসময় মাথায় রাখতে হয় অনেক কিছু, আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার স্বার্থে আমি সেটা প্রকাশ করতে পারি না। এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয়। এটা খুব বেশি এনজয় করি সেটা না, আমার চরিত্রের সাথে যায় না। আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে, অনেক কিছু বলতে ইচ্ছা করে, বলতে পারি না। আর উপভোগ যদি বলেন, মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিস না। আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন। আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল, পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা। আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম, আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম। আমাকে অনেকে অনেক ভয় দেখাতো, তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম, মনে হতো যা হওয়ার হবে। তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে। আমি অনেক সময় স্ট্র্যাটেজিতে আপনারা দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি। এখন আমাকে অনেক কিছু বিবেচনা করে চলতে হয়, আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি। এবং খালেদ, সবচেয়ে অসহনীয় যেটা, এমনও হয় যে ধরেন আমি হয়তো ৪-৫ ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে কাজ। ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন, সেটা নিয়ে মানুষের অত মাথা ব্যথা থাকতো না। আপনি এমন একটা দেশ, তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গি ছিল, সীমান্তে মানুষ মারা যাচ্ছে, আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে, সেটা তাদের সাফল্য। মানুষ মারা যাচ্ছে, সেটাকে সরকার সমর্থন করতো। তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায়, আমরা পানি পাচ্ছি না, সেটা কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো। অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে, আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে। আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না। দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক উক্তি করতো, আমাদের মন বিষিয়ে থাকতো সব সময়। তো আমার কনটেক্সটে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, তৎকালীন প্রধানমন্ত্রী, যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না। তখন আমাদের মনে প্রশ্ন আসতো, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি, আপনি যা ইচ্ছা দিবেন? তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে। তো ওই কনটেক্সটে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন, যে দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করেন না, পানি চান না, এই চান না, ইত্যাদি। সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি। আমি একটু ক্লারিফাই করি, এখন তো আর সেই সরকারটা নাই। এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না, কঠোরভাবে প্রতিবাদ করে? তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে, আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে বলা হচ্ছে, অত্যন্ত আপত্তিকর, বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন, উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন, আমি আমার প্রথম আলো ইন্টারভিউতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি। এবং এখনকার কনটেক্সটে আপনি যদি বলেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, এই 500 টন ইলিশ রপ্তানি প্রক্রিয়া তো আমি যদি ছিলাম না, এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে। তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন যাওয়া হচ্ছে, আপনি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন,
এটা ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হস্টিলিটির মতো একটা, এটা আমি শুনেছি। আমরা পরের ইস্যুতে যাই। আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন, আমি আপনাকে উদ্ধৃত করছি, এটাই ভারত প্রসঙ্গ, যে আমরা পত্র পত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে। আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? ভারতীয় এখন কি করছেন? থ্যাংক ইউ। এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য, এটা আপনি ক্লিয়ার আছেন, এটা আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই। এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি, সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে, প্রথম প্রশ্ন হচ্ছে এখানে 26 লাখ আছে কিনা। তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, ফিনান্সিয়াল এক্সপ্রেসে 2009 সনে বলা হয়েছিল 5 লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে 2009 সনে। 2015 সনে ডেইলি স্টারের রিপোর্ট, 2015 আজকে থেকে 9 বছর আগে, সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম। 2013 সনে $3.71 বিলিয়ন, 3.7 টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে। এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন? এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের বিরুদ্ধে আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি, বিপুল ইদার লুকিয়ে অথবা প্রকাশ্যে, এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি হচ্ছে বিদেশে যারা বাঙালি চাকরি করেন, সেটা আমার মন্ত্রণালয়ের বিষয়। আমি আমার 3টা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমার প্রথম 1 মাসে আমি 3-4 ঘন্টা ঘুমাতাম, আমি 16 ঘন্টা কাজ করেছিলাম। আমি শুক্রবার দিন অফিস করতাম, সচিবালয় সবাই আছে, আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন। ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই। তবে এই মন্ত্রণালয়ে যিনি কাজ করেন, যারা কনসার্ন অথরিটি আছে, আমি তাদের কাছে কিছু জিনিস জানতে চেয়েছি, আমি এখনো সঠিক উত্তর পাই নাই। আপনি জানেন বিডা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে। আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে অন্য কোনো উদ্যোগ থাকতে পারে, কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে। এইসব ব্যাপারে অবশ্যই আমি সোচ্চার হবো, এখনো সোচ্চার আছে। আপনাকে যদি বলি, এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এইসব কথা তুলেছি, কিন্তু আমি পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে, মানে ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি অনেক না, 7-8 জন ভারতীয় চাকরি করছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা, বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। এখন আপনার এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলোকে আর কাজে রাখা হবে না, বুঝতে পারছেন? ওই প্রয়োজনীয়তা নাই। ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে, কাছাকাছি নাম্বার পাবেন। আমরা সেই হিসাবে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে, তোরা শেখ হাসিনার পুলিশটা মাইরা তোদেরকে ঝুলায় রাখবো, আমাদের ধাক্কা দিস। মানে পুলিশের তো তখন মরালিটি নাই। কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই পুলিশকে ওই মরাল কারেজটা থাকে? তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন, তাহলে সকাল 7টায় শুনানি করেন। মানুষ তো সকাল 7টায় জড়ো হবে না। আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান ওনাদের পরে শুনানিটা সকাল 7টায় হয়েছিল, কেউ ওনাদেরকে মারে নাই। এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি, সব আপনাকে বলতে পারবো না। প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি, আমরা উপদেষ্টা বসি, সদস্য বসি, সবাই চেষ্টা করে। কিছু জিনিস আমরা করতে পারি না, কারণ আপনি বিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে, এত বছরের রাগের আউটবার্স থাকে। সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার, ওটা আমি বলতে পারে, আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি, তারা অনেকদিন একসাথে কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন। সাম্প্রদায়িক ঘটনা ঘটে, ভারত সাথে সাথে প্রচন্ড আপনার এটা নিয়ে ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম, তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে, আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কেন। আমার ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে, আপনাকে যদি বলি, আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে, ভারতীয় দূতাবাসের লোকজন দেখা করে নাই। আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই, আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড, তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয়, আমরা কি আপনাদের এখানে